আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে ইউপি সংবাদ শিরোনাম। 2 বছরের সাজাপ্রাপ্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না, আদেশ হাইকোর্টের। অযোগ্য হবেন খালেদা জিয়াও, অভিমত অ্যাটর্নি জেনারেলের। একাধিক বিকল্প রেখে 300 আসনে 8 শতাধিক প্রার্থীকে চিঠি দিচ্ছে বিএনপি। জোট ও ঐক্য ফ্রন্ট পেতে পারে 7টি, জানালেন মির্জা ফখরুল। গণতন্ত্র রক্ষার নামে ডক্টর কামাল হোসেনরা দণ্ডিত দুর্নীতিবাজদের কাছ থেকে মনোনয়ন নিয়েছেন। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এবং বাংলাদেশে বিজ্ঞাপন ছাড়া বিদেশি চ্যানেল সম্প্রচারের প্রজ্ঞাপন শীঘ্রই বাস্তবায়ন করতে হবে, দাবি বেসরকারি টেলিভিশন মালিকদের। শুনছিলেন ইউপের সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খালেদা জিয়া সহ 2 বছরের সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি নির্বাচনে অযোগ্য বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ বিষয়ে হাইকোর্টের এক আদেশের পর তিনি এই কথা জানান। দুর্নীতির অভিযোগে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা আমানুল্লাহ আমান সহ 5 নেতার দণ্ড স্থগিত চেয়ে করা রিট খারিজ করে হাইকোর্টের আদেশে বলা হয়, নিম্ন আদালতে 2 বছরের দণ্ড হলে আপিল বিচারাধীন থাকা অবস্থায় কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না। আরিফ হোসেনের রিপোর্ট। আপিল বিভাগে দুর্নীতির মামলার দণ্ড স্থগিত ও জামিন চেয়ে বিএনপি নেতা সাবেক প্রতিমন্ত্রী আমানুল্লাহ আমান, ডাক্তার AZM জাহিদ হোসেন, আব্দুল ওয়াদুদ ভুইয়া, আব্দুল ওহাব ও মশিউর রহমান রিট করলে আদালত শুনানি শেষে আবেদন খারিজ করে দেন। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি KM হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ আদেশের পর্যবেক্ষণে বলেন, নিম্ন আদালতে 2 বছরের দণ্ড হলে আপিল বিচারাধীন থাকা অবস্থায় কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না। ফলে খালেদা জিয়া ও এই 5 নেতা সহ 2 বছর সাজাপ্রাপ্ত কোনো নেতাই নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। নিশ্চয়ই এটা তো সাংবিধানিক বিধিবিধান যে কেউ জাতীয় সংসদের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বা সাংসদ হিসেবে তিনি পার্লামেন্টে থাকতে পারবেন না যদি তিনি নৈতিক স্খলনজনিত কারণে অনূন্য 2 বছর কারাদণ্ডে দণ্ডিত হন এবং মুক্তি লাভের পরে যদি 5 বছর সময় অতিবাহিত না হয়। হাইকোর্ট ডিভিশন যে ব্যাখ্যা দিয়েছে আর্টিকেল 111 অফ দি কনস্টিটিউশন, এটা ইলেকশন কমিশনের উপর বাইন্ডিং। আর ইলেকশন কমিশন আজকের আদেশের যে অবজারভেশন দিয়েছেন পর্যবেক্ষণ, তার বাইরে যাওয়ার এখতিয়ার ইলেকশন কমিশনের কোনো আইনি ক্ষমতা নাই। আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী। আমাদের সাবমিশন কোর্ট শুনেছেন কিন্তু গ্রহণ করেন, আমরা এটার এগেইনস্টে আপিল করব। এর আগে গতকাল এই 5 নেতার দণ্ড স্থগিত চেয়ে করা আবেদনের ওপর শুনানি শেষ হয়। মামলার বিবরণে জানা যায়, দুর্নীতির দায়ে ওয়াদুদ ভুইয়াকে চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মোট 20 বছরের সশ্রম কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানার রায় দেন। আব্দুল ওহাবকে যশোর স্পেশাল জজ গত বছরের 30 অক্টোবর 8 বছরের সশ্রম কারাদণ্ড ও 30,000 টাকা জরিমানা করেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমানকে পৃথক ধারায় 10 বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। আমানুল্লাহ আমানকে দুর্নীতির মামলায় 2007 সালের 21 জুন বিচারিক আদালত 13 বছরের সাজা দেন। এছাড়া ডাক্তার AZM জাহিদের 5 বছরের অধিক সাজা রয়েছে। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা। এদিকে খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখা হলে তার ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনে তাকে অযোগ্য ঘোষণা করতে আদালতকে ব্যবহার করছে নির্বাচন কমিশন। খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে নানা কূটকৌশল ও ফন্দি ফিকির অব্যাহত রেখেছে সরকার। নিম্ন আদালতকে ব্যবহার করে মিথ্যা সাজানো মামলায় সাজা দিয়ে বন্দী করে রেখেই ক্ষান্ত হয়নি সরকার। এখন উচ্চ আদালতকে নানাভাবে তারা ব্যবহার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা তা সম্পূর্ণ আদালতের এখতিয়ার বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। এ সময় রিটার্নিং কর্মকর্তাদের গণমাধ্যম কর্মীদের তথ্য দিতে কিংবা
ব্রিফ করতে কোনো বাধা নেই বলে উল্লেখ করেন তিনি। ফজলে রাব্বির রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের এমন মন্তব্যের পর এ বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান জানতে চান গণমাধ্যম কর্মীরা। কমিশন সচিব বলেন, খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এ বিষয়ে কমিশনের কোনো বক্তব্য নেই বলেও জানান হেলাল উদ্দিন আহমেদ। এটা আইনগত বিষয়, এই বিষয়ে আমার নির্বাচন কমিশনের কোনো নেই, মতামত নেই। এদিকে সারা দেশের রিটার্নিং কর্মকর্তাদের কাছে কমিশনের পাঠানো এক নির্দেশনা অনুযায়ী কয়েকজন রিটার্নিং অফিসার সাংবাদিকদের তথ্য দিতে অস্বীকার করেছেন। এ বিষয়ে জানতে চাইলে এমন কোনো নির্দেশনা নেই বলে স্পষ্ট করেন কমিশন সচিব। আমরা রিটার্নিং অফিসারকে গণমাধ্যমের সাথে কথা বলতে পারবে না এই ধরনের কোনো পত্র নির্বাচন কমিশন অফিস থেকে জারি করা হয় নাই। আমরা শুধুমাত্র যেটা বলেছি সেটি হলো, যেহেতু রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার বৃন্দ তারা নির্বাচন কমিশনে ন্যস্ত, নির্বাচন কমিশন ব্যতীত অন্য কোনো মন্ত্রণালয় বা অন্য কোনো প্রতিষ্ঠান তাদেরকে নির্বাচন সংক্রান্ত কোনো বিষয়ে ব্রিফ করতে পারবে না। কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে নির্বাচন কমিশন সচিব সাংবাদিকদের আরও জানান, দলীয় প্রধান ছাড়া অন্য কোনো প্রার্থী নির্বাচনী কাজে হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন না। এছাড়া এবার প্রথমবারের মতো নির্বাচনে গ্রাম প্রতিরক্ষা বাহিনী থাকছে। শুধুমাত্র দলীয় প্রধান যিনি আছেন উনি হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন। বাংলাদেশের বিভিন্ন এলাকায় যেহেতু না দলীয় প্রধান হিসেবে উনি পারবেন, তবে হেলিকপ্টার থেকে কোনো প্রকার লিফলেট বা প্রচারপত্র এগুলো বিলি বন্টন করিতে পারিবে না। কমিশন সচিব মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মিছিল, শোডাউন না করা সহ সব ধরনের নির্বাচনী আচরণবিধি মেনে চলতে প্রার্থীদের প্রতি আহ্বান জানান। আর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফেসবুক সহ কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানোর বিষয়ে আচরণবিধিতে কোনো কিছু উল্লেখ নেই বলেও স্পষ্ট করেন হেলাল উদ্দিন আহমেদ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। এক আসনে একাধিক বিকল্প রেখে ৩০০ আসনে প্রাথমিকভাবে মনোনীত ৮ শতাধিক প্রার্থীকে মনোনয়নের চিঠি দিচ্ছে বিএনপি। আজকের মধ্যে সম্ভাব্য প্রার্থীকে চিঠি দেওয়ার কাজ শেষ করতে চায় দলটি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টকে ৬০টির মতো আসন ছেড়ে দেয়া হতে পারে। তার অভিযোগ, নির্বাচনে বিএনপিকে ঠেকাতে সরকার আদালতকে ব্যবহার করে দলের জনপ্রিয় নেতাদের নির্বাচনে অযোগ্য করার চেষ্টা করছে। আরও জানাচ্ছেন মইনুল আহসান। দলীয় মনোনয়নের চিঠি পাওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ছিলেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। পাশাপাশি উৎকণ্ঠাও ছিল অনেকের চোখে, কারণ প্রায় সব আসনেই একাধিক প্রার্থীকে দলীয় মনোনয়নের চিঠি দিয়েছে বিএনপি। কারণ হিসেবে নেতারা বলছেন, মামলাসহ আইনি জটিলতায় কোনো কারণে যেন কোনো আসন প্রার্থী শূন্য না থাকে। মনোনয়নের চিঠি বিতরণের দ্বিতীয় দিনেও বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ছিল নেতাকর্মীদের সরব উপস্থিতি। বেশ কয়েকজন সাবেক মন্ত্রীসহ প্রভাবশালী নেতা এদিন বিএনপির মনোনয়নের চিঠি নেন। এর মধ্যে চট্টগ্রাম ১০ আসনে আব্দুল আল নোমান, ফরিদপুর ১-এ শ্রমিক নেতা শাহ মোহাম্মদ আবু জাফর, জিয়া পরিবারের আইনজীবী ব্যারিস্টার কায়সাল কামাল, নেত্রকোনা ১ আসনে, জামালপুর ৩ আসনে সাবেক ছাত্রনেতা মুস্তাফিজুর রহমান বাবুল, সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ, টাঙ্গাইল ৩-এ কারাবন্দী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী অধ্যাপিকা শাহেদা রফিক কুমিল্লা ৩ আসনে, ঢাকা ২ আসনে মামলা জটিলতায় থাকা আমানুল্লাহ আমান এবং তার ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি দলের মনোনয়নের চিঠি নেন। এছাড়াও ২০ দলীয় জোটের নেতা জাপা একাংশের মহাসচিব মোস্তফা জামাল হায়দার পিরোজপুর ১ আসনে ধানের শীষের হয়ে লড়ার জন্য বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেন। নির্বাচন হচ্ছে উৎসব, আর এবার 10 বছর পরে যেহেতু পার্লামেন্ট ইলেকশনে মানুষ ভোট দিতে যাচ্ছে, এটা হবে মহা উৎসব। প্রত্যেকটি কেন্দ্র পাহারা দিয়ে যাতে ভোট সুষ্ঠু হয় সেই ব্যবস্থা আমরা করব। এই নির্বাচন হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। এই নির্বাচন হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির নির্বাচন। বিএনপির জনপ্রিয় নেতাদেরকে নির্বাচনে বাইরে রাখার জন্য সরকার সুপরিকল্পিতভাবে পরিকল্পনা এটেছে। সেই পরিকল্পনার অংশ হিসাবেই আজকে তারা কোর্টের উপর ভর করেছে। নির্বাচনের পরিবেশ নিয়ে এ সময় ক্ষোভ প্রকাশ করেন বিএনপি মনোনীত অনেক প্রার্থী। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য যেই পরিবেশ তৈরি হওয়া উচিত, এখনো পর্যন্ত আমার এলাকায় সারা বাংলাদেশে সেই পরিবেশ তৈরি হয়নি। লোকজন ভোট যাবে, কেন্দ্রে যাবে, ভোট দিবে এবং আওয়ামী লীগের সাথে বুঝপাড় করার মতো আমাদের শক্তি আছে। মাশরাফি ভালো ছেলে, সে খেলার মাঠে জনপ্রিয় আছে, কিন্তু ভোটের মাঠ আর খেলার মাঠে তো পার্থক্য। ইনশাল্লাহ এই ঢাকা ৫ আসনের জনগণ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। ৩০শে ডিসেম্বরে
একটা ভোট বিপ্লব ঘটবে। মনোনয়নপত্র বিতরণের এক ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। তিনি অভিযোগ করেন, খালেদা জিয়া সহ বিএনপির জনপ্রিয় প্রার্থীদের নির্বাচনের বাইরে রাখতে নতুন করে ষড়যন্ত্র করছে সরকার। ঠিক নির্বাচনের পূর্বে দেশনেত্রীর বিরুদ্ধে আবার এই এক রায় দেওয়া যে তিনি নির্বাচন করতে পারবেন না, এটা কোনো মতেই জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। বিএনপিকে প্রতিহত করার জন্য, ঐক্য ফ্রন্টকে প্রতিহত করার জন্য, দেশের মানুষের অধিকারকে খর্ব করার জন্যই এই আদেশ দেওয়া হয়েছে। তিনি জানান ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টকে ৬০টির মতো আসনে ছাড় দিতে যাচ্ছে বিএনপি। মির্জা ফখরুল আরও বলেন, বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হলেও বিএনপি ও জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করতে আরও কয়েকদিন সময় লাগবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। সময় স্বল্পতার কারণে এখন জোটগতভাবে না দিয়ে দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। বেইলি রোডের বাসায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পরে জোটগতভাবে এই মনোনয়ন সমন্বয় করা হবে বলেও জানান ডক্টর কামাল। জোটগতভাবে হচ্ছে না, এটা আলাদা আলাদা ফাইল করা হচ্ছে, পরে বসে এগুলোকে সমন্বয় করা যাবে সময় স্বল্পতার জন্য। গণতন্ত্র রক্ষার নামে ডক্টর কামাল হোসেন ও মান্নারা সাজাপ্রাপ্ত দুর্নীতিবাজদের কাছ থেকে মনোনয়ন নিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে সশস্ত্র বাহিনীর প্রায় ১.৫ শতাধিক সাবেক কর্মকর্তার সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। বাংলাদেশকে বিশ্বে একটি ব্র্যান্ডে পরিণত করার কথাও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এ সময় জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার ঘোষণা দেন সশস্ত্র বাহিনীর সাবেক এই কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন শেখ নাজমুল হক সৈকত। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে সাক্ষাতের পর মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির প্রতি একাত্মতা প্রকাশ করে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে কাজ করার অঙ্গীকার করেছেন প্রায় ১.৫ শতাধিক সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তা। এদের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, এয়ার ভাইস মার্শাল, রিয়ার অ্যাডমিরাল সহ ৩ বাহিনীর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা আছেন। ছিলেন নারী কর্মকর্তারাও। প্রায় ৩ ঘন্টা ধরে ১৬ জন সাবেক কর্মকর্তার বক্তব্য শোনেন প্রধানমন্ত্রী। আপনার নিষ্ঠা দেখেছি, আপনার ইচ্ছা দেখেছি খুব কাছের থেকে। সেজন্য আমি এটা, আপনি শুধু প্রধানমন্ত্রী ছিলেন না, আপনি জাতির জনকের কন্যা, এবং সেই হিসাবে আপনার এত কাছে আসতে পেরে আমি অত্যন্তভাবে কৃতজ্ঞ এবং এই কৃতজ্ঞতা নিজের ভিতরে লালন করছি। আপনি এককভাবে নৌবাহিনীর দ্রুত উন্নয়নে যা যা করেছেন তা বিরল, ইতিহাসে বিরল। আমাদের স্ব অবস্থান থেকে আমরা যেখানে অবস্থান করছি, আসেন আমরা নৌকার বিজয় নিশ্চিত করি। ইনশাআল্লাহ নৌকা পৌঁছে যাবে সমৃদ্ধির বন্দরে, বাংলাদেশ হবে উন্নত দেশ। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে কিছু সুশীল দুর্নীতিবাজদের সাথে হাত মিলিয়েছে। ডক্টর কামাল হোসেন সাহেব সহ যে আমাদের সুশীল বাবুরা এক জায়গা হয়ে গেছেন, সবাই অনেক নীতির কথা বলে, এখন তাদের সেই নীতিটা কোথায় গেল? কার অধীনে আজকে তারা নির্বাচনে নমিনেশন নিচ্ছে? নমিনেশন যে কার কাছে? গ্রেনেড হামলা সাজাপ্রাপ্ত, 10 ট্রাক অস্ত্র পাচারের সাজাপ্রাপ্ত, দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত, এমনকি বিদেশ থেকে FBI এসে সাক্ষী পর্যন্ত দিয়ে গেছে যে দুর্নীতি করেছে। তারাই হচ্ছে, তাদের নেতৃত্বে আজকে তারা নির্বাচনের নমিনেশন নিয়ে তারা নাকি আইনের শাসন প্রতিষ্ঠা করবে। যারা আইনকেই মানেনি বা তারাই আইনের শাসন প্রতিষ্ঠা করবে, তারা সন্ত্রাস দূর করবে, তারা দেশের মানুষের জন্য একেবারে মনে হচ্ছে ক্ষীরের পাহাড় আর দুধের নহর বইয়ে দেবে, এরকম একটা ভাবসাব তাদের। তো তারা এখানে কোন উন্নয়নটা করতে পারবে আর কোন গণতন্ত্রটা করতে পারবে, সেটাই আমার প্রশ্ন। বাংলাদেশের স্বাধীনতা ব্যর্থ হতে পারে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তোলা হচ্ছে এ দেশ। আমার ওই কোন ব্র্যান্ড আমি ব্যবহার করবো সেটা আমার চিন্তা না, আমার চিন্তা হচ্ছে আমার বাংলাদেশকে এই বিশ্বে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করব, যেটা অন্য ফলো করবে, অন্য মানুষ সেটা দেখবে, পৃথিবী তাকিয়ে দেখবে এবং মনে করবে বাংলাদেশ। এ সময় স্বাধীনতা বিরোধী, সন্ত্রাসে মদদ দেয়া ও দুর্নীতিবাজদের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, ঢাকা।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জ ৩ ও রংপুর ৬ আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। গোপালগঞ্জে আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ এবং শেখ কবির হোসেন বেলা ১১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। এর আগে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। পরে রংপুর ৬ আসনে শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। একটি মহল নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তুলে দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেছেন সমাজ কল্যাণমন্ত্রী ও ১৪ দলীয় নেতা রাশেদ খান মেনন। ঢাকা ৮ আসনের মনোনয়নপত্র জমা দিয়ে তিনি আরো বলেন, অশুভ শক্তিকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র এখনো চলছে। এদিন ঢাকা ৯ আসনে আওয়ামী লীগ প্রার্থী সাবের হোসেন চৌধুরী ও ১৫ আসনের কামাল মজুমদারও মনোনয়নপত্র জমা দেন। আগামী নির্বাচন সব দলের অংশগ্রহণে উৎসব মুখর হবে বলেও মন্তব্য করেন তারা। যখনই প্রধান নির্বাচন কমিশনের অপসারণের প্রশ্ন ওঠে, তার মানে নির্বাচনটাকেই তারা বানচাল করতে চান বলে আমার কাছে মনে হয়েছে। এখন তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, নির্বাচন সম্পর্কে জনগণের মনে আস্থাহীনতা তৈরি করা, এটি তাদের এই মুহূর্তের লক্ষ্য। একটা শান্তিপূর্ণ পরিবেশ আমরা প্রত্যাশা করি। অন্যান্য প্রার্থীরা যারা আছেন তারা তাদের কথা বলবেন, তবে আমরা আশা করব যে এই নির্বাচনের মাধ্যমে যেন গণতন্ত্র বিজয়ী হয়। এবার আমাদের বিশেষ আয়োজন বার্জার পেইন্টস ভোটের হাওয়া। সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রার্থীরা হলফনামায় সম্পদের মিথ্যে তথ্য দিলে ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন দুদক। হলফনামায় উল্লেখ করা সম্পদের তথ্য যাচাই করতে মাঠে নামবে দুদকের গোয়েন্দা ইউনিট। দুদক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। মাহবুব কবির চপলের রিপোর্ট। হলফনামায় অস্বাভাবিক সম্পদের তথ্য থাকায় ২০১৪ সালে ক্ষমতাসীন দলের ৬ মন্ত্রী ও এমপিকে জিজ্ঞাসাবাদ করে দুদক। তখন ৩ জনের বিরুদ্ধে মামলা করে কমিশন, বাকি ৩ জনকে দায়মুক্তি দেওয়া হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিচ্ছেন রাজনৈতিক দলগুলোর মনোনীত ব্যক্তিরা। এর সাথে সম্পদ বিবরণী সহ হলফনামাও জমা দিচ্ছেন তারা। তবে তাদের দেয়া তথ্য সঠিক কিনা তা অনুসন্ধান করবে দুদক। যারাই নির্বাচন কমিশনে এই হলফনামা দাখিল করবেন সম্পত্তির এবং তার পোষ্যদের, আমরা সরকারের অন্য যে সকল জায়গায় এই সকল বিবরণী দাখিল করা আছে, যেমন এনবিআরে দাখিল করা আছে, আমরা সেগুলো পরবর্তী পর্যায়ে উই আর গোয়িং টু রিকনসাইল। অসত্য তথ্য যদি কেউ দেয় তো আমরা যা ব্যবস্থা যাদের নেওয়া তাদের কাছে পাঠিয়ে দেবো, বা যদি আমাদের নিতে আমরা নিব। মানুষ এখন দুর্নীতিবাজ জনপ্রতিনিধি চায় না বলেও মন্তব্য করেন তিনি। দেশে দুর্নীতি আছে, এটা তো সত্য। এখন যারা আমাদের জনপ্রতিনিধি হবেন, সম্মানিত জনপ্রতিনিধি যারা হবেন, তারা সৎ নিষ্ঠাবান হবেন, এটাই তো প্রত্যাশা মানুষের। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকেও ভূমিকা রাখার আহ্বান জানান দুদক চেয়ারম্যান। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। অন্যান্য প্রসঙ্গ, বাংলাদেশের সম্প্রচারিত বিদেশি চ্যানেলগুলোতে বিজ্ঞাপন ছাড়া অনুষ্ঠান প্রচারের বিষয়ে জারি করা প্রজ্ঞাপন শীঘ্রই বাস্তবায়নের তাগিদ দিয়েছে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো। রাজধানীর গুলশানে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় এ তাগিদ দেওয়া হয়। এছাড়া প্রতিষ্ঠাকালের ভিত্তিতে কেবল অপারেটরদের চ্যানেলের সিরিয়াল করার নির্দেশনা বাস্তবায়নেরও দাবিও জানিয়েছেন অ্যাটকো নেতারা। হুমায়ুন চিস্তির রিপোর্ট। বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স বা অ্যাটকোর বার্ষিক সাধারণ সভা শেষে সংগঠনের কমিটি পুনর্গঠনের বিষয়টি সাংবাদিকদের জানানো হয়। বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধে অ্যাটকোর দাবি পূরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয় বার্ষিক সাধারণ সভায়। বিদেশি টিভি যারা আছে তারা যদি বাংলাদেশে ব্রডকাস্ট করতে চান তাহলে তাদেরকে বিজ্ঞাপন ছাড়া তাদেরকে করতে হবে, ক্লিন ফিডে আনতে হবে, কোনো বিজ্ঞাপন তারা দেখাইতে
পারবে না, যেটা নীতিমালাতেও আছে। এতদিন ওটা বাস্তবায়ন হচ্ছিল না। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করার পরে উনি নির্দেশ দিয়েছিলেন এবং গত 20 নভেম্বরে তথ্য মন্ত্রণালয় একটা প্রজ্ঞাপন জারি করে দিয়েছে। এটা এই দেশের জন্য না, শুধু বাংলাদেশের টিভিটা যখন লন্ডনে যায় আমাদেরকেও, এটা কোনো নতুন আইন না, আমাদেরকেও বিজ্ঞাপন ফেলে দিতে হয়। এটা বাংলাদেশে হচ্ছিল না, এটা দুর্ভাগ্যজনক। এছাড়া কেবল অপারেটরদের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নেরও তাগিদ দেন তারা। কেবল টিভিরা আমাদের সিরিয়ালটা মেনটেন করে না, যে টিভির জন্মের ডেটের ভিত্তিতে সিরিয়ালটা মেনটেন হবে। তো সেই জিনিসটার জন্যও আরেকটা চিঠি একটা ইস্যু হয়ে গেছে এবং আমরা আশা করি যে সেটাও আমরা এখন এইবার আমরা বাস্তবায়ন করতে পারবো। অ্যাডকোর সভাপতি সালমান এফ রহমান ও পরিচালক মোর্শেদ আলমকে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেয়ায় ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয় সভায়। ওকে, থ্যাংক ইউ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানি খাতে জার্মানি বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহোস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করার সময় এ কথা বলেন রাষ্ট্রদূত। এ সময় প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানান। দায়িত্ব পালনকালে সরকারের সব ধরনের সহযোগিতা চান জার্মান রাষ্ট্রদূত। পরে প্রধানমন্ত্রীর সাথে বিদায় সাক্ষাৎ করেন ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা। এ সময় গুলশানে 2016 সালে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় জড়িতদের বিচার প্রক্রিয়া দ্রুত হওয়ায় সন্তোষ প্রকাশ করে বিদায়ী ইতালিয়ান রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের কাউন্টার টেরোরিজম ইউনিট এবং আইন শৃঙ্খলা বাহিনী বেশ সফলতার সাথে দায়িত্ব পালন করছে। আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ভোলায় মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে ভেদুরিয়া লঞ্চ ঘাটে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। প্রতিযোগিতামূলক নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, সব দলই নির্বাচন অংশগ্রহণ করতে যাচ্ছে এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করে চলেছে। ঘরে ঘরে মানুষ উন্নয়নের ছোঁয়া লাভ করেছে। একটি আসলে আমরা আশা করি যে মানুষ আমাদেরকে নির্বাচিত করবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজের এনডিসি কোর্সে সেনাপ্রধান এ আহ্বান জানান। কোর্সে সন্ত্রাসবাদ ও আন্তর্জাতিক অপরাধ মোকাবেলায় কার্যকর আঞ্চলিক নিরাপত্তা কাঠামো তৈরির সম্ভাবনা শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন আজিজ আহমেদ। এ সময় সন্ত্রাসবাদ, আন্তর্জাতিক অপরাধ, নিরাপত্তা চ্যালেঞ্জ ও লক্ষ্য, সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে আলোচনা করেন তিনি। এতে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট, ফ্যাকাল্টি, স্টাফ অফিসাররা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। মানি লন্ডারিং মামলায় শীর্ষ মাদক ব্যবসায়ী গোলাম ফারুক দম্পতি সহ 34 জনকে গ্রেফতার করেছে সিআইডি। মাদকের পাশাপাশি এ চক্রটি অস্ত্র কেনাবেচায় জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে। সংবাদ সম্মেলনে সিআইডি আরও জানায়, তাদের বিরুদ্ধে শত কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পাওয়া গেছে, যা বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। লন্ডারিং মামলার সূত্র ধরে গতকালকে আমরা ফারুককে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তার স্ত্রীকে আমরা গ্রেপ্তার করি এবং তাদের হিউজ পরিমাণ সম্পদ আমরা পাই। কোটিখানিক টাকার মতো তার লেনদেনের আমরা হিসাব পেয়েছি এ পর্যন্ত। জয়পুরহাট থেকে একটা গ্রুপ গ্রেপ্তার করেছি, তার পরবর্তীতে এই ফারুককে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকা চলচ্চিত্র ব্যক্তিত্ব ও খ্যাতিমান নির্মাতা আমজাদ হোসেনকে রাতে নিয়ে যাওয়া হতে পারে থাইল্যান্ডের বামরুনগ্রাড হাসপাতালে। রাত 2টার দিকে তাকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স রওনা হবার কথা রয়েছে। তার আগে থাইল্যান্ড থেকে চিকিৎসক এসে আইসিইউতে আমজাদ হোসেনের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন। ব্রেন স্ট্রোকের পর গত 18 নভেম্বর থেকে রাজধানীর ইম্পালস হাসপাতালের আইসিইউতে রয়েছেন বাংলা চলচ্চিত্রের এই গুণীজন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজস্ব আয় বাড়াতে সরকারি নীতি সহায়তা বাস্তবায়নে দুর্বলতা আছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
ঢাকা ক্লাবে সাংবাদিক আবু কাউসারের বই রাজস্ব ভাবনা যেতে হবে বহুদূর শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অর্থমন্ত্রী একথা বলেন। তিনি জানান, রাজস্ব ব্যবস্থাপনায় আধুনিকায়নের কারণে আগামী 5 বছরে TIN 80 লাখে উন্নীত হবে। তবে রাজস্ব ব্যবস্থাপনা বিশ্বমানে উন্নীত করতে শুধু কর আদায় প্রক্রিয়া আধুনিকায়ন নয়, কর প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর জোর দেন বইটির আলোচনায় অংশ নেওয়া বক্তারা। যুব সমাজের মধ্যে আমি যেটা দেখে খুবই আশান্বিত হই যে যুব সমাজের মধ্যে ট্যাক্স দেওয়ার প্রবণতাটা অনেক বেড়েছে। কারণ তারা দেখছে যে এই যে ট্যাক্স অফিসার যারা কালেক্ট করছে তারা তাদের জন্যই কাজ করছে, তারা সেই যে অযথা তাদের হয়রানি করা এবং একটা বদ্ধমূল ধারণা নিয়ে কাজ করা সেটা করে না। এটাকে আরো সহজ করার জন্য কিছু কাজ আমাদের করা উচিত বোর্ড অফ রেভিনিউয়ের। মাইশা গ্রুপ আন্তর্জাতিক সংবাদ। দিনের জন্য 10 প্রদেশের সামরিক শাসন জারির অনুমোদন দিয়েছে ইউক্রেনের পার্লামেন্ট। 276 জন পার্লামেন্ট সদস্য এর পক্ষে ভোট দেন। রাশিয়া সীমান্ত সংলগ্ন 5টি সহ মোট 10টি প্রদেশে 28 নভেম্বর থেকে জারি হবে জরুরি অবস্থা। রাশিয়ার আগ্রাসন থেকে দেশকে রক্ষা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। গত রোববার ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের 3টি যুদ্ধ জাহাজ জব্দ করে ও ক্রুদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে রাশিয়া। এরপর বন্ধ করে দেওয়া হয় অ্যাজভ সাগরের প্রবেশপথ কার্চক্রিত। সোমবার দুই দেশের দ্বন্দ্ব নিরসনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক হয়েছে। যুদ্ধ জাহাজগুলো ছেড়ে দিতে ন্যাটো সহ পশ্চিমা বিশ্বের নেতারা রাশিয়ার প্রতি আহ্বান জানালেও এখনও এ ব্যাপারে অনমনীয় মস্কো। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। বাগেরহাটের ফকিরহাটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের 185তম শাখার উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত জামিল। ওই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে শাখাটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক, ইভিপি ও কোম্পানি সেক্রেটারি ATM তাহমিদুজ্জামান এবং ইভিপি ও হেড অফ ব্র্যান্ড মার্কেটিং ও কর্পোরেট অ্যাফেয়ার্স জাবেদ ইকবাল সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে চট্টগ্রামের মীরের সরাইয়ে নতুন শাখা চালু করেছে ইউনিয়ন ব্যাংক। জোরারগঞ্জে এর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, মানব সম্পদ বিভাগের প্রধান মাইনুল ইসলাম চৌধুরী ও জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল মোল্লা। বাংলাদেশে যৌথভাবে যাত্রা শুরু করল বিউটি ব্র্যান্ড লরিয়েল প্যারিস ও সাজগোজ। হোটেল র্যাডিসন ওয়াটার গার্ডেনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এর উদ্বোধন হয়। এ সময় উপস্থিত ছিলেন লরিয়েল বাংলাদেশের বিপণন প্রধান তালাত রহিম, সাজগোজ.com এর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল শেখ, উপস্থাপক নাবিলা রহমান, রিদি শেখ ও জন কবির সহ গণমাধ্যম ব্যক্তিত্বরা। এ উপলক্ষে আয়োজন করা হয় জমকালো ফ্যাশন শোর। লরিয়েল প্যারিস ও সাজগোজ.com এদেশের গ্রাহকদের সবচেয়ে ভালো মানের পণ্য সরবরাহ করবে বলে জানান আয়োজকরা। পার্টেক্স খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের জন্য 13 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। বাদ পড়েছেন ইমরুল কায়েস। ইমরুল বাদ পড়ায় অভিষেকের সম্ভাবনা বেড়েছে সাদমান ইসলামের। তামিম ইকবালের ফেরার গুঞ্জন থাকলেও তাকে রাখা হয়নি স্কোয়াডে। ঢাকার উইকেট বিবেচনা করেই বোলিং আক্রমণ সাজাবে বাংলাদেশ। তবে স্পিনার কমালে সুযোগ মিলতে পারে ডানহাতি পেসার খালেদের। তা না হলে আবারও এক পেসার মুস্তাফিজকে নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। অন্যদিকে আরও একটি সুযোগ পেতে পারেন মিঠুন। তাহলে আবারও বেঞ্চেই কাটাতে হবে আরিফুলকে।
এদিকে উইকেট বা স্কোয়াড নিয়ে দুশ্চিন্তা না করে দ্বিতীয় টেস্ট জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করা সম্ভব বলে মনে করেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। সকালে একটি বাণিজ্যিক চুক্তির অনুষ্ঠান শেষে তিনি এই কথা বলেন। সাকিবের মতে উইকেট যেমনই হোক জয়ই শেষ কথা। ইনজুরি না সারায় এই টেস্টেও মাঠে ফেরা হচ্ছে না তামিম ইকবালের। তারপরও স্কোয়াডের বাকি খেলোয়াড়দের উপর আস্থা আছে সাকিবের। নিষেধাজ্ঞার কারণে এ ম্যাচে খেলতে পারছেন না ক্যারিবীয় স্কোয়াডের সেরা পেসার শ্যানন গ্যাব্রিয়েল, যা স্বাগতিকদের জন্য বাড়তি সুবিধা বলে মনে করেন সাকিব। তবে বাকি বোলারদের ছোট করে দেখার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। আসলে উইকেট যেটা হবে যে দুইজনদের জন্যই সেম হবে, যদিও টেস্টে মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হতে থাকে আসলে উইকেটটা। যেমনই উইকেট হোক, যেহেতু আমরা দেশে খেলছি, আমাদের মিরপুরের রেকর্ডও ভালো, স্পেশালি টেস্টে। সো আমি ওই বিশ্বাসটা নিয়েই এবং ওই সাহসটা নিয়েই, ওই কনফিডেন্সটা নিয়ে আসলে আগাতে চাই। অ্যাজ লং অ্যাজ আমরা জিততেছি, সেটা 5 দিন হোক, 3 দিন হোক, 1 দিন হোক, 2 দিন হোক, আমি মাইন্ড করব না। বাট জেতাটাই বড় কথা আমার কাছে। বিজয় দিবস হকির উদ্বোধনী দিনে জয় পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী। খেলা শুরুর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিমান বাহিনীর প্রধান ও হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাদ। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে নৌবাহিনী 13-0 গোলে পরাজিত করে পুলিশকে। এক পেশে এই ম্যাচে আশরাফুল ও কৌশিক 3টি করে, ফজলে রাব্বি ও ইমন করেন 2টি করে গোল, আর 1টি করে গোল করেন কৃষ্ণকুমার, জিমি ও জয়ন। অন্য ম্যাচে পেনাল্টি শুট আউটে বিমান বাহিনী 3-2 গোলে হারায় সেনাবাহিনীকে। সম্প্রতি কয়েকজন ক্লাব কর্মকর্তাকে হকি কর্মকাণ্ডে নিষিদ্ধ করার বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদিক জানান, হকিতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরও একবার। 2 বছরের সাজাপ্রাপ্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না, আদেশ হাইকোর্টের। অযোগ্য হবেন খালেদা জিয়াও, অভিমত অ্যাটর্নি জেনারেলের। একাধিক বিকল্প রেখে 300 আসনে 8 শতাধিক প্রার্থীকে চিঠি দিচ্ছে বিএনপি। জোট ও ঐক্যফ্রন্ট পেতে পারে 7টি, জানালেন মির্জা ফখরুল। গণতন্ত্র রক্ষার নামে ডক্টর কামাল হোসেনরা দণ্ডিত দুর্নীতিবাজদের কাছ থেকে মনোনয়ন নিয়েছেন। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মেনন। এবং বাংলাদেশে বিজ্ঞাপন ছাড়া বিদেশি চ্যানেল সম্প্রচারের প্রজ্ঞাপন শীঘ্রই বাস্তবায়ন করতে হবে, দাবি বেসরকারি টেলিভিশন মালিকদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/atntube news। সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।